এখন যে বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু করব ওস্তাদ, প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু করব সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এটা হচ্ছে ভেক্টর যোগের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা দিয়ে আমরা ভেক্টর যোগ সম্পর্কে যাবতীয় আলাপ আলোচনা শুরু করি। সেটাই হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে ভেক্টর যোগ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটা পেয়ে থাকি। ত্রিভুজ সূত্র থেকে ভেক্টর যোগ সম্পর্কে আমরা প্রাথমিক যে ধারণাটা, আইডিয়াটা, সেটা আমরা জেনারেট করে থাকি। ঠিক আছে, তো প্রথমেই আমরা এই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে যেই বিষয়টা আমরা জানবো সেখানে কি বলা আছে খেয়াল করেন। এখানে কি বলা আছে? এইখানে বলা আছে একটি ত্রিভুজের তিনটি বাহু দিয়ে যদি তিনটি ভেক্টরকে সূচিত করা যায়, তাহলে প্রথমেই আমাদের একটা কি চিন্তা করতে হবে? ত্রিভুজ চিন্তা করতে হবে, তাই না? প্রথমেই আমার একটা কি চিন্তা করতে হবে? একটা ত্রিভুজ চিন্তা করতে হবে। ঠিক আছে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু দিয়ে যদি তিনটা ভেক্টর সূচিত করা যায়, তিনটি, তবে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি, একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর লব্ধি বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা সূচিত হবে। বললাম এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এইখানে ধরলাম এটা হচ্ছে পি ভেক্টর, এটা ধরলাম এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে বলা যায় একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি। লব্ধি মানে হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা যোগফল বলি, ভেক্টরের ক্ষেত্রে ওটাকে আমরা কি বলি? লব্ধি বলি, লব্ধি বা রেজাল্ট্যান্ট বলি আমরা। হ্যাঁ, রেজাল্ট্যান্ট। একই ক্রমে সূচিত, একই ক্রম মানে কি? সেম অর্ডার। এইটার থেকে এইদিকে গেছে, এই দিক থেকে এদিকে গেছে, দেখেন এই দুইটা সেম অর্ডারে আছে। সেম অর্ডারে ভেক্টর দ্বয়ের লব্ধি বা যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত ভেক্টরটি দ্বারা সূচিত হবে। বিপরীত ক্রমে সূচিত ভেক্টরটা সমান হবে। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারবো? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এটাই হচ্ছে আমার কি? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ওস্তাদ বুঝাইতে পারছি? এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। বুঝাইতে পারছি কিনা? বুঝতে পারছেন কিনা? জটিল কিছু, কঠিন কিছু বুঝতে পারছেন? এতটুকু ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা কি বলছি? একটি ত্রিভুজের তিনটি বাহু দিয়ে যদি তিনটি ভেক্টরকে সূচিত করা যায়, তাহলে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা সূচিত হবে বা নির্দেশিত হবে, বা নির্দেশিত হবে। নির্দেশিত হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি কিনা আমাকে একটু জানান ওস্তাদ। এতটুকু সুন্দর করে আমরা বুঝাইতে পারছি কিনা আমাকে একটু জানান। এতটুকু আমরা বুঝাতে পেরেছি কিনা আমাকে একটু জানান ওস্তাদ। বুঝাইতে পারছি? এতটুকু আমরা বুঝাইতে পারছি কিনা আমাকে একটু জানান। এতটুকু বুঝাতে পেরেছি কিনা আমাকে একটু জানান ওস্তাদ। বুঝাইতে পারছি? এতটুকু ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি? ওকে, এবার দেখেন, এবার আমরা সামনের দিকে অগ্রসর হব। এবার আমরা সামনের দিকে অগ্রসর হব। খেয়াল করেন, এইটুকু আমার মনে হয় ক্লিয়ার। এইখানে জটিলতার আর কিছুই নাই। এবার দেখেন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের আরেকটা ফান্ডা আমরা একটু দেখি।
নিলাম এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এবং একই রকম এই এখানে আরেকটা ত্রিভুজ। আমি কি করলাম, ধরেন এই ত্রিভুজের তিনটা বাহু, একটু আগে যেটা দেখলাম এই দিক বরাবর পি, এই দিক বরাবর যদি কিউ হয়, অপোজিটে যদি আর হয়, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে এইখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এখন একই রকম এইটার এটা সেম ত্রিভুজ না, এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, একই ক্রমে যদি আর হয়, একই ক্রমে যদি আর হয়, একই ক্রমে যদি আর হয়, তাহলে পি কিউ আর কি একই ক্রমে আছে না, পি কিউ আর কি একই ক্রমে আছে না ওস্তাদ, পি কিউ আর একই ক্রমে আছে না ওস্তাদ। তাহলে একই ক্রমে থাকার কারণে দেখেন আরটা থাকার কথা এই দিক, এটা কিভাবে আছে, উল্টা ভাবে আছে না। তাহলে আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টরের সংজ্ঞানুসারে কি জানছিলাম, যে মান এক জাত এক, দিক বিপরীত হইলে একটার একটা ঋণাত্মক। তাহলে এইটা যদি আর হয়, এই দিক বরাবর এটা কি মাইনাস আর, তাহলে এই জায়গা থেকে আমি কি আসতে পারি, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি মাইনাস আর ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর। এইখান থেকে আমি আসতে পারি না পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। লিখতে পারি কি না ওস্তাদ, এটা আমরা লিখতে পারি কি না, লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা বলবো ত্রিভুজের তিন বাহু দ্বারা যদি তিনটি ভেক্টর একই ক্রমে সূচিত থাকে, তবে তাদের লব্ধি 0, তবে তাদের লব্ধি কি হবে, 0 হবে। বুঝাইতে পারছি, তবে তাদের লব্ধি কি হবে, 0 হবে। ক্লিয়ার, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি কিনা ওস্তাদ, বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি ওস্তাদ, বুঝাতে পেরেছি কিনা এতটুকু। এখন বলবেন যে এই যে ত্রিভুজ সূত্র শিখাইলেন, এত কিছু শিখাইলেন, এইটার ইউজটা কোথায়, এটাই তো দেখাইলেন না, এটার ইউজটা কোন জায়গায়। এইটা এত কিছু ত্রিভুজ সূত্র হ্যান ত্যান ভাতের ফ্যান আপনি শিখাইলেন, হ্যান ত্যান ভাতের ফ্যান শিখাইলেন, আপনি আমারে দেখাইতে পারতেছেন না যে এটার ইউজটা কোথায়, এটা আমরা কোথায় দেখতে পারি, তাই না, এটা কোথায় আমরা পাবো, এটা দেখতে পারবো কোথায়। আসেন আপনাদেরকে একটু দেখাই, আসেন আপনাদেরকে আমি একটু দেখাই। ধরেন আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার গেছেন, কক্সবাজার যাওয়ার পরে আপনার খুব ভাল লাগছে, ওই জায়গায় এরিয়া খুব ভাল লাগছে, আপনি কি করলেন, আপনার বন্ধুর কাছে একটা ডিএসএলআর ক্যামেরা, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আপনি আপনার বন্ধুরা বললেন ছবি তোল, আপনি সুন্দর করে ভাব মেরে এরকম একটা ছবি তুললেন, ঠিক আছে, ছবিটা আপনার খুব পছন্দ হইল, ছবিটা আপনার খুব পছন্দ হইলো, আপনি বললেন যে ছবিটা এত সুন্দর আছে, এটা আমি আমার ঘরে বান্ধায় রাখবো, ঠিক আছে। যদিও আমরা মুসলমান ধর্মাবলম্বী যারা আছি তাদেরকে বলি এটা ঘরে বান্ধায় রাখা, ছবি বান্ধায় রাখা ঠিক না। তো ধরেন আপনি ছবি বান্ধায় রাখছেন, ঠিক আছে, এই হইল ছবির ফ্রেম,
ফ্রেম করে বান্ধাইতে হয় না? এই হইল ছবির ফ্রেম। আর এইখানে ধরে নিলাম আপনি, এই ধরেন আপনি, এই আপনি, আমার চিত্র আঁকা খুবই জঘন্য, এটা কি আপনি। আপনি ধরেন ছবিটা কিভাবে ঝুলাইতে হয়, এই যে একটা পেরেক, পেরেকের উপর দিয়ে এরকম একটা সুতা যায়, তাই না? এখন আপনি বলবেন যে এখন আর এইসব সুতা টুতা যায় না, এখন কি থাকে, এই সুতাটা দেখা যায় না। সুতা দেখা যায় না ঠিকই, কিন্তু এটা কি ফ্রেমের পিছনে দিয়ে দেয়, এটা ফ্রেমের পিছনে, যদি এখন হুক সিস্টেম বেরিয়েছে, কিন্তু এটা কি করে, ফ্রেমের পিছনে দিয়ে দেয় এরকম করে, ঠিক আছে? যাই হোক, এইখানে আপনি বলেন এইখানে কয়টা বল কাজ করতেছে, আপনি বলেন তো ওস্তাদ, আপনি বলেন তো এইখানে বল কয়টা কাজ করতেছে, বলেন। ওস্তাদ আপনাদেরকে আমি আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, এখানে বল কাজ করতেছে 3টা। আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি এখানে বল কাজ করতেছে 3টা। এই দিক বরাবর একটা বল কাজ করতেছে T1, এই দিক বরাবর ধরে নিলাম একটা বল, যেহেতু ওজন নিচের দিকে কাজ করতেছে mg, ছবি সহ ফ্রেমের ভর নিচের দিকে কাজ করতেছে, এটা সুতার উপর একটা টান প্রয়োগ করতেছে, হ্যাঁ, এই দিক বরাবর একটা বল কাজ করতেছে T2, এবং এই পেরেক এই পুরা জিনিসটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে T3। তাইলে এইখানে বলের স্ট্রাকচারটা কিরকম, বলের স্ট্রাকচারটা এই দিক বরাবর T3, এই দিক বরাবর, এই দিক বরাবর T1, এই দিক বরাবর T2, এরকম না বলের স্ট্রাকচার। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই জিনিসটারে প্যারালাল শিফট করি, এই T1টারে প্যারালাল শিফট করে উপরে উঠাইতে পারি না, আমি এইখানে আনতে পারি না T1, এই দুইটা, এটা T1, আর T3 রে কোলিনিয়ার শিফট করে আমি পিছনে নিয়ে যাইতে পারি না, এটা কি T3। সমান্তরাল স্থানান্তর, সমরেখ স্থানান্তর আমরা আগের ক্লাসগুলোতে শিখি নাই ওস্তাদ, আমরা কি শিখি নাই? আমরা কি শিখি নাই কিনা? আমরা শিখছি তো, আমরা 100 শিখছি, তাই না? তাইলে এই 3টা আমরা দেখেন একই ক্রমে সূচিত, এই 3টা কি একই ক্রমে, সেম অর্ডারে এই 3টা আছে, যার কারণে এই T1 প্লাস T2 প্লাস T3, এই 3টা বলের যখন ভারসাম্য হয়, এইটাকে, এই 3টা তো ভারসাম্য হয়, তখন এখানে লব্ধি বল 0 হয়, যার কারণে ফ্রেমগুলা একদম স্থির অবস্থায় থাকে, ফ্রেমগুলা স্থির অবস্থায় থাকে। বুঝাইতে পারছি? ইফরাত হাসান, হাই, কি অবস্থা? ক্লিয়ার? বুঝাইতে পারছি কিনা? তাহলে এই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের ব্যবহার কোথায় আপনারা কি এখন পেয়েছেন? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের ব্যবহারটা কোথায় আপনারা কি এখন পেয়েছেন ওস্তাদ? আপনারা কি পেয়েছেন কিনা? পেয়েছেন আপনারা? ওকে, এইবার দেখেন তো, এইটা আমরা বুঝে গেলাম, এটা আমরা পই পই করে বুঝে ফেলছি না, একদম সুন্দর মতো বুঝে গেছি না? এইবার খেয়াল করেন, আমরা সামনের দিকে অগ্রসর হব। এখন আমাদের যে বিষয়টা জানার বিষয় সেটা হলো ভেক্টর যোগের বহুভুজ সূত্র। একটি বহুভুজের, বহুভুজ মানে যদি 4-এর অধিক হয় সেটার আমরা বহুভুজ বলি। আমরা 3 বাহু হইলে বলি ট্রায়াঙ্গেল, 2 বাহু দিয়ে তো কোনো ক্ষেত্র তৈরি করা সম্ভব না, তাই এটা খোলা থাকবে, মিনিমাম একটা ক্ষেত্র তৈরি করতে মিনিমাম 3 বাহু লাগে, 3 বাহু হইলে ট্রায়াঙ্গেল বলি, 4 বাহু হইলে রেক্ট্যাঙ্গেল বলি, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের বিভিন্ন প্রকার ভেদ আছে, তাই না? স্কোয়ার আছে, রম্বস আছে, তারপর হচ্ছে প্যারালেলোগ্রাম আছে, এরকম আছে। এর চেয়ে বেশি যদি হয় সেটাকে আমরা বলি পলিগন। পলিগনের ভিতরে আসলে পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, 5টা বাহু দিয়ে তৈরি হলে পেন্টাগন, 6টা বাহু দিয়ে তৈরি হইলে হেক্সাগন, 7টা দিয়ে তৈরি হইলে হেপ্টাগন, এইভাবে আমরা ইউজ করতে পারি, তাই না? এখন
ভেক্টর যোগের বহুভুজ সূত্রে আমাদেরকে কি বলা আছে? ভেক্টর যোগের বহুভুজ সূত্রে আমাদেরকে কি বলা আছে সেটা আমরা এখন একটু জানি। খেয়াল করেন ওস্তাদ, খেয়াল করেন আপনারা একটু। ভেক্টর যোগের বহুভুজ সূত্রে বলা আছে একটি বহুভুজের বাহুগুলো দিয়ে যদি ভেক্টর সূচিত করা যায় তবে একটি বাদে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের না ভেক্টরগুলোর, একই ক্রমে সূচিত ভেক্টরগুলোর লব্ধি, ভেক্টরগুলোর লব্ধি বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা, এই যে একটি বাদে যে ভেক্টরগুলা দ্বারা সূচিত হয়েছে ওই একটা ভেক্টর অবশিষ্ট যে ভেক্টরটা দ্বারা সূচিত হবে, বিপরীত ক্রমে যে অবশিষ্ট ভেক্টরটা আছে সেটা দ্বারা সূচিত হবে। তাহলে জিনিসটা কিরকম খেয়াল করেন, জিনিসটা অনেকটা এরকম। আমি যদি একটা বহুভুজ আঁকি, এই একটা বহুভুজ আঁকলাম, এই বহুভুজের প্রত্যেকটা বাহু দ্বারা একটা ভেক্টর সূচিত করা হয়েছে। ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা আছে বিপরীত ক্রমে এফ। ঠিক আছে, এটা আছে কি বিপরীত ক্রমে এফ। মনে রাখবেন যে এইখানে বহুভুজ সূত্র অনুসারে এ, দেখেন একই ক্রমে কোনটা কোনটা সূচিত আছে, একই ক্রমে যেগুলা সূচিত আছে, একই ক্রমে সূচিত আছে এই সবগুলা এফ এর আগ পর্যন্ত, তাই না? আর বিপরীত ক্রমে আছে এইটা এফ। তাইলে একই ক্রমে যেগুলা সূচিত আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু এফ। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা অবস্থা? বুঝাইতে পারছি? আমরা কি বুঝাতে পেরেছি? তাহলে একটি বহুভুজের বাহুগুলো দিয়ে যদি ভেক্টর সূচিত করা যায় তাহলে একটি বাদে একই ক্রমে সূচিত ভেক্টরগুলোর লব্ধি বিপরীত ক্রমে অবশিষ্ট ভেক্টরটি দ্বারা কি হবে? সূচিত হবে। বুঝাইতে পারছি? বিপরীত ক্রমে অবশিষ্ট ভেক্টরটি দ্বারা কি হবে? সূচিত হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝাইতে পেরেছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদেরা? আচ্ছা, এইবার খেয়াল করেন, এটা যেহেতু আপনারা বুঝতে পারছেন তাইলে এইটা আসলে কি জানেন? এইটা হইল ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রেরই ব্লেন্ডেড মোড। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রেরই ব্লেন্ডেড মোড, ব্লেন্ডেড। ঠিক আছে, এটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রেরই ব্লেন্ডেড মোড। কিভাবে? খেয়াল করেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমি আবার চিত্র এরকম আঁকি একটা। আঁকলাম না? এবার খেয়াল করেন, এটা এ, বি, সি, ডি, ই, অপোজিটে এফ। এই তো। এবার খেয়াল করেন, এই জায়গায় যদি একটা আমি এখানে ভেক্টর আঁকি, এটা কি হবে বলেন তো? এই দুইটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে, এ প্লাস বি হবে না? এটা এই বাহুটা এ প্লাস বি আর এটা সি। এইখান থেকে যদি আরেকটা আঁকি তাহলে এইটা এ প্লাস বি, এইটা সি, এই দুইটা একই ক্রমে, এইটা বিপরীত ক্রমে, এই দুইটা একই ক্রমে, এইটা বিপরীত ক্রমে, তাহলে এইটা এ প্লাস বি, এইটা সি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে কি? এ প্লাস বি প্লাস সি। ঠিক কি না?
এবার এটা এ প্লাস বি প্লাস সি এইটা, আর এই দিক বরাবর যদি টানি এই দিক বরাবর দেখেন তাহলে এইটা আর এইটা এই এ প্লাস বি প্লাস সি আর ডি একই ক্রমে, আর এইটা বিপরীত ক্রমে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একই ক্রমে দেখেন, আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একই ক্রমে, আর ই একই ক্রমে, আর এফটা কি বিপরীত ক্রমে। তাহলে আমি কি বলতে পারি, এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। যদি এফও একই ক্রমে হইতো সবগুলার যোগফল কি হইতো, 0 হইতো। এফও যদি একই ক্রমে হইতো সবগুলার যোগফল কি হইতো, 0 হইতো, তাই না? এফ এই দিক বরাবর এফ, এই দিক বরাবর মাইনাস এফ, এফটারে এই পাশে নিলে কি 0। যদি সব একই ক্রমে থাকতো তাহলে 0 হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা আপনাদের কাছে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? আমরা কি সুন্দর করে বুঝাতে পেরেছি কিনা? আমরা কি সুন্দর করে বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা সুন্দর মতো আমরা বুঝাইতে পারলাম, ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে এটা যদি সবগুলা একই ক্রমে হইতো, এটাও দেখায় দেই, সবগুলা যদি একই ক্রমে হইতো, সবগুলা যদি সেম অর্ডারে হইতো, এটা এ বি সি ডি ভেক্টর ই ভেক্টর এফ ভেক্টর, সবগুলা কি সেম অর্ডারে আছে না? সবগুলা সেম অর্ডারে না? তাহলে সেই জায়গায় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ইজ ইকুয়াল টু 0। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা ওস্তাদরা? বুঝাইতে পারছি আমি? বুঝাতে পেরেছি? এবার খেয়াল করেন, এইবার আসবো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত করা যায় তাহলে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু মানে কি, একই বিন্দু থেকে কাজ করতেছে এমন দুইটা বাহু, একই বিন্দু থেকে কাজ করতেছে এমন দুইটা বাহু। তাহলে দুটি সামান্তরিকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত করা যায় তবে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে ও কি বলছে এটা আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝে ফেলি। কি বলছে আমাদেরকে, কি স্টেট করতেছে এটা চিত্রে আমরা একটা সামান্তরিক আঁকি। হ্যাঁ, এই একটা সামান্তরিক। হ্যাঁ, এই সামান্তরিকের দুইটা বাহু তারা দুইটা ভেক্টর ধরে নিলাম, এই ভেক্টরটা হচ্ছে পি, এই ভেক্টরটা দুইটা সন্নিহিত বাহু, এই ভেক্টরটা হচ্ছে কিউ, পি আর কিউ ভেক্টর। হ্যাঁ, এবং একটা এদের এই বিন্দু থেকে যদি একটা কর্ণ আঁকি, একটা কর্ণ আঁকলাম, এই কর্ণ নিলাম আর, এই কর্ণ যদি আর হয় তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা।
পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, আসসালামু আলাইকুম প্রিন্স ভাই। ভাই আপনি ক্লাস দেখেন না, ভয় পাবো আমি। ঠিক আছে, আপনি ক্লাস দেখলে ভয় পাবো আমি। যাই হোক, প্রিন্স ভাই দেখছেন, উনি অনেক প্রমিনেন্ট টিচার, আমাদের অনেক সিনিয়র। উনি দেখছেন আমার ক্লাস, এটাই আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, সো যেটা আমি বলতেছিলাম, পি ও কিউ এর ধরে নিলাম এরকম একটা সামান্তরিক, যেটা হইল ও এ বি সি সামান্তরিক, এবং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। আর পি আর কিউ হচ্ছে আমার কি, পি আর কিউ হচ্ছে আমার দুইটা ভেক্টর, এবং এদের লব্ধি কি আর। তাইলে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এখন আপনি আমারে বলেন তো, এটা আসলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যেই কথা বলে, এটাও একই কথাই বলে না? আপনি আমার কথা বুঝেন নাই। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যেই কথা বলে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র একই জিনিস বলতেছে না? অলমোস্ট। কারণ কি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দিয়ে যেই কাজ করে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র দিয়ে একই কাজ করে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে আমার কাজ কি ছিল? দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়। সামান্তরিক সূত্রে আমার দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়, এবং লব্ধি কি সেম হবে। তাহলে দেখেন, এই যে কিউ ভেক্টরটারে যদি আমি প্যারালাল শিফট করি, এইখানে আনি, তাহলে জিনিসটা কিউ ভেক্টর এইটা, তাহলে এই যে পি আর কিউ একই ক্রমে অপোজিট ক্রমে আর। বুঝেন নাই আমার কথা? এইখানে যদি কিউ ভেক্টর চলে আসে, এইটারে প্যারালাল শিফট করে এইটা ধরে নিলাম কিউ ভেক্টর। এটা যদি কিউ হয়, দেখেন পি আর কিউ একই অর্ডারে, অপোজিট অর্ডারে আর। দেখেন পি আর কিউ একই অর্ডারে, আরটা অপোজিট অর্ডারে, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। কথা বুঝছেন? অর্থাৎ সামান্তরিক সূত্রর কাজ যা, ত্রিভুজ সূত্রেরও কাজ তাই। কিন্তু সামান্তরিক সূত্রে আমরা ম্যাথমেটিক্যালি খুব সুন্দর করে সেই জিনিসটা স্টেট করতে পারি। ত্রিভুজ সূত্র আসলে গ্রাফিক্যাল অ্যাডিশনের জন্য আসলে বেশি ব্যবহার হয়, গ্রাফিক্যাল অ্যাডিশনের জন্য বেশি ব্যবহার করা হয়। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা ম্যাথমেটিক্যালি ইউজ করে থাকি। রাইট অ্যাঙ্গেল সমকোণ ত্রিভুজ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার? এখন আমরা এটা ব্যবহার করে কি করতে পারি আমরা একটু দেখি। এটা ব্যবহার করে কি করতে পারি সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা ব্যবহার করে আমরা কি করতে পারি। প্রথমেই লব্ধির মান নির্ণয়। লব্ধির, বেশি উপরে লিখে ফেলছি মনে হয়, দেখা যাবে না, আরেকটু নিচে লিখি। লব্ধির মান নির্ণয়। ডিটারমাইনিং the magnitude of resultant. Determining the magnitude of resultant. এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ করছি তো ওস্তাদ সোহান, স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ করছি তো। 26 তারিখে স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ করছি তো। ক্লাস নাই? পেজ চেক করেন। ক্লাস না পাইলে আমারে নক দিবেন, আমারে নক দিবেন ডিরেক্ট। দেখেন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ করছি, আদর্শ গ্যাস শুরু করছি। এর মাঝখানে অফিস শিফট হয়েছে, এই জন্য তিন দিন 3টা ক্লাস মিস গেছে। ঠিক আছে, শনিবার থেকে আবার ক্লাস হবে ইনশাল্লাহ, শনিবার থেকে আবার ক্লাস হবে ইনশাল্লাহ। তো যেটার কথা বলতেছিলাম, পেজেই তো থাকার কথা। আচ্ছা, আপনি আমার একটা নক দিয়ে রাখেন, আমি খুঁজে দিচ্ছি।
আপনি আমাকে একটা নক দিয়ে রাখেন, আমি আপনাকে লিঙ্ক দিব না। আচ্ছা, খেয়াল করেন তো লব্ধির মান নির্ণয়। তো লব্ধির মান আমরা কিভাবে নির্ণয় করব? লব্ধির মান আমরা কিভাবে নির্ণয় করব খেয়াল করেন। এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, ঠিক আছে? এই বরাবর পি, এই দিক বরাবর কিউ, এবং এদের লব্ধি কোণটা লব্ধি আর, তাই না? যাই হোক, লব্ধি আর আর এটা এই ত্রিভুজটাকে ধরলাম ও এ বি সি ত্রিভুজ। সুন্দর। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। এখন এই যে বাহুটা ও এ বাহু, এইটাকে আমি কি করব? একটু বর্ধিত করব। এটাকে আমি একটু বর্ধিত করব। ঠিক আছে, এটাকে আমি একটু বর্ধিত করলাম। এখন বর্ধিত করে দেখেন, এইটা ধরে নিলাম ডি, ডি বিন্দু। ক্লিয়ার? এখন খেয়াল করেন, এইটা যদি কিউ হয়, এইটার দৈর্ঘ্য কি? কিউ, ঠিক কিনা? তাহলে ত্রিভুজ বিএডিতে ত্রিভুজ বিএডিতে এটা যদি আলফা হয়, এটাও আলফা, ঠিক কিনা? এটা যদি আলফা হয়, এটা তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এইখানে দেখেন, আমরা যদি বলি বিএডিতে সাইন থেটা, সাইন থেটা ইজ ইকুয়াল টু কি? সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থেটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এইবার লম্ব কোনটা? বিডি। অতিভুজ কোনটা? এবি। আচ্ছা, এবির দৈর্ঘ্য কি? কিউ এর যা দৈর্ঘ্য, আমি যদি কোন একটা, আমি কি বলছিলাম যে একটা ভেক্টরের মান নির্দেশ করে কে? একটা ভেক্টরের মান কে নির্দেশ করে? তার দৈর্ঘ্য। তাহলে এইটার মান কিউ, এটা কি? এর কারণ কি? দৈর্ঘ্য সেম। তাহলে এ বির জায়গায় আমি কি লিখতে পারি? সাইন থেটা ইজ ইকুয়াল টু কি? বিডি বাই কিউ। তাহলে বিডি ইজ ইকুয়াল টু কি? কিউ সাইন থেটা। ঠিক, 1 নাম্বার সমীকরণ। আবার একইভাবে কস থেটা ইজ ইকুয়াল টু কি? কস থেটা ইজ ইকুয়াল টু, কস থেটা ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এডি। অতিভুজ কোনটা? এবি। এবি মানে কি? কিউ। এবির জায়গায় আমি কি? কিউ লিখতে পারি না? অতএব এডি ইজ ইকুয়াল টু কিউ সাইন থেটা, না সাইন আলফা, তাই না? সাইন আলফা ইউজ করছিলাম না আমরা?
কিউ সাইন আলফা। তাহলে এইখানে কিউ কজ আলফা, এইটার সমীকরণ 2। ঠিক আছে, এখন খেয়াল করেন, এখন আমরা যদি এই টোটালটা নিই বিওডিতে, ত্রিভুজ বিওডিতে, ত্রিভুজ বিওডিতে, বিওডি কি? একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজ মানে কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা? ওবি। ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক কিনা? ওবি মানে কি? আর স্কয়ার। কারণ কি? ওবি কি? দৈর্ঘ্য। আর কি? এটার দৈর্ঘ্য মান, মান কি? আর। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি কত? ও এ প্লাস এডি। ও এ মানে কি? পি। এডি মানে কি? কিউ কজ আলফা প্লাস বিডি মানে কি? কিউ সাইন আলফা স্কয়ার। ঠিক আছে, 1 ও 2 হতে। ঠিক, তাহলে এই জায়গায় আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা প্লাস প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার যদি কমন নেই কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। ঠিক আছে, কমন নিলাম, কমন নিলাম। এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন এই জায়গা থেকে আমরা কি আসতে পারি? অতএব আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এটাই কি? এটাই হচ্ছে লব্ধির মানের সমীকরণ। এটাই কি আমার লব্ধির মানের সমীকরণ। মানের সমীকরণ, লব্ধির মানের সমীকরণ। ইকুয়েশন অফ ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট। লব্ধির মানের সমীকরণ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি, এইটুকু বুঝতে পারছি ওস্তাদ। এইটুকু জটিল কিছু, কঠিন কিছু? জটিল কিছুই না, কঠিন কিছুই না। এখন তাহলে আমরা লব্ধির মান কি পাইছি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার, নিচে লিখি, হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এখন এর আবার বিভিন্ন পদের কাহিনী কিচ্ছা হইতে পারে। যেমন ধরেন আমি বললাম
এই দিক বরাবর পি, একই দিক বরাবর কিউ। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? আলফা তখন কত? 0 ডিগ্রি, কারণ একটা আরেকটার উপর ফেললে 0 ডিগ্রি হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার, দেন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি, কস 0 মান 1। তাহলে এইটাকে আমরা বলবো পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। লিখতে পারবো কিনা? পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার লেখা যাবে কিনা? যাবে। তাইলে এই জায়গা থেকে আমরা এটাও লিখতে পারবো যে রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এই আরটা যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়। তখন এইটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি আর ম্যাক্স। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মানের সমীকরণ। লব্ধির সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালিউ, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালিউ অফ দ্য রেজাল্টেন্ট, লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মানের সমীকরণ। হ্যাঁ, লব্ধির সর্বোচ্চ মানের সমীকরণ। আর যদি এরকম হয় যে এই দিক বরাবর পি, তার অপোজিট বরাবর কিউ, তাহলে একটা আরেকটার উপর ফেললে আলফা ইজ ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি বিপরীত দিকে, ঠিক কিনা? তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রি, দেন আর ইজ ইকুয়াল টু cos 180 মান -1 পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে লেখা যায় আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। এটা লব্ধির সর্বনিম্ন মান। যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীতে কাজ করবে তখন লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যাবে। একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের বিপরীতে কাজ করে তাহলে লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে আর ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে কি হবে? পি মাইনাস কিউ। বুঝাইতে পারছি? আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে এই জায়গা থেকে এটা সব সময় সত্য হবে না। আর মিনিমাম, সর্বনিম্ন মান যেহেতু, আর মিনিমাম ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পিও হইতে পারে। পি মাইনাস কিউ কখন হবে? যখন পি গ্রেটার দেন কিউ। আর কিউ মাইনাস পিউ কখন হবে? যখন কিউ ইজ গ্রেটার দেন পি। যেটা বড় সেটার থেকে বিয়োগ হবে। এটাকে একসাথে লেখা যায় পি ডিফারেন্স কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মানের সমীকরণ। লব্ধির সর্বনিম্ন মানের সমীকরণ। বুঝাইতে পারছি? আর যদি এরকম হয় যে এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, মাঝখানে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 90। কজ 90 মান 0, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাও একটা সমীকরণ। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি এতটুকু?
এতটুকু ক্লিয়ারলি বুঝাতে পেরেছি আমি? ক্লিয়ারলি কি বুঝাতে পেরেছি এতটুকু? তাহলে লব্ধির মানের ঝামেলা শেষ। এখন যেটা আসবে সেটা হচ্ছে লব্ধির দিক, তাই না? লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়, ডিটারমাইনিং the direction of resultant, লব্ধির দিক নির্ণয়, ডিটারমাইনিং দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট। ঠিক আছে, ডিটারমাইনিং দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট। তাহলে এই জায়গায় আমরা কি ইউজ করতে পারি খেয়াল করেন, আমরা সামান্তরিক সূত্রের ওই যে আমরা সমীকরণ বের করছিলাম ওই একইভাবে আমরা বের করব। খেয়াল করেন, এইটা পি, এইটা কিউ। ঠিক আছে, এটা পি, এটা কিউ। আর এটা হচ্ছে আর। একটু বর্ধিত করব, তাহলে এটা ও, এ, বি, সি, এটা হচ্ছে ডি, এটা হলো আলফা। ঠিক আছে, এটা আলফা। লব্ধির দিক মনে রাখবেন, দিক মানে কোণ। লব্ধির দিক, দিক মানে কোণ। আমরা জেনে রাখছিলাম, আমরা জেনে রাখছি, কি জেনে রাখছি বলেন তো? আমরা জেনে রাখছি যে এডি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা আর বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। এখন এইটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা আগে এডি ইজ ইকুয়াল, এটা মনে আছে? এই যে বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, এডি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা, এটা আমরা আগেই বের করে রাখছি, তাই না? এখন ত্রিভুজ বিওডি তে যদি বলি ট্যান থেটা, থেটা হইলো ধরে নিলাম পি এর সাথে কোণ থেটা, এটাই হচ্ছে লব্ধির দিক। আরটা পি এর সাথে কত কোণে আছে, এটাই দিক। দিক, দিক মানে কি? কোণ। যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি কত কোণে আছে, এটাই হচ্ছে দিক। যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটা কত কোণে আছে। তাহলে এই ত্রিভুজ বিওডি তে এটা যদি থেটা হয়, এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি? টেরা লম্বা ভূত না? টেরা লম্বা ভূত না? তাহলে লম্বা মানে কি? বিডি। আর ভূমি কি? ওডি। ওডি মানে কি? ও এ প্লাস এডি। তাহলে কি হবে? বিডি মানে কি? কিউ সাইন আলফা, পি, ও হলো পি প্লাস কিউ কজ আলফা। এটা যদি কি? আলফা যদি কার সাথে হয়, সরি থেটা যদি পি এর সাথে হয়, থেটা যদি কিউ এর সাথে হয়, তাহলে এইখানে জিনিস কয়টা? যদি হচ্ছে থেটা পি এর সাথে হয় আর যদি থেটা কিউ এর সাথে হয়, তাহলে আপনি কিভাবে জিনিসটা মনে রাখবেন আমি আপনারে সুন্দর টেকনিক শিখাই দিচ্ছি। দেখেন, ঠিক আছে?
বরাবর, এটা হচ্ছে আর, এইটা হচ্ছে আলফা টোটালটা, এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ। থেটা হইল ধরলাম পি এর সাথে, পি এর সাথে যদি থেটা হয় তাহলে এটা মনে রাখার সিস্টেম আমি দেখাই দিই। পি এর সাথে যদি থেটা হয় এটা মনে রাখার সিস্টেম, যখন থেটা ইজ ইকুয়াল টু আর ক্যাপ পি, পি আর আর এর মধ্যবর্তী কোণে আমরা কি ধরছি? থেটা। তাহলে যার সাথে কোণ, কোণ কার সাথে? পি এর সাথে না, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পি রে সিঙ্গেল বসাই দিবেন, উপরে সাইন আলফা, ঠিক আছে, নিচে কজ আলফা বসাই দিবেন। বাকি থাকলো কি? কিউ বাকি থাকলো না, কিউ বসাই দিবেন, আর এই জায়গায় একটা প্লাস চিহ্ন, শেষ। আর যখন একইভাবে এটা পি, এই দিক বরাবর কিউ, টোটালটা ধরে নিলাম আলফা, এটা আর, হ্যাঁ আলফা, আর এই কিউ এর সাথে অ্যাঙ্গেলটা ধরে নিলাম থেটা। যখন থেটা ইজ ইকুয়াল টু আর ক্যাপ কিউ, আর কিউ এর মধ্যবর্তী, তখন ট্যান থেটা ইজ ইকুয়াল টু, মনে রাখবেন কি কথা একটাই, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে? কিউ। উপরে সাইন আলফা বসাবেন, নিচে কজ আলফা বসাবেন। কিউ বসাই দিচ্ছেন না, বাকি থাকলো কি? পি, পি বসাই দিবেন, এইখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনি থিটা তো বের করতেই পারবেন, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। ঠিক আছে, আর এটা নির্ণয় করার টেকনিক কি বলে দিছি? এটা নির্ণয় করার টেকনিক একটাই, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এটাই, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। ঠিক আছে, এইটাই নোট, এটা ইউজ করেই এই দুইটা বুঝতে পারছি। আর এটা তো মেইন সিস্টেম আমরা প্রতিপাদন করছি। প্রতিপাদন কখনো লাগে না, কিন্তু তাও আমি করাই দেই, কারণ কি ভবিষ্যতে আপনার ফিজিক্স পড়াইতে ইচ্ছা হইলো তখন তো লাগতে পারে। বুঝাইতে পারছি? তো আমরা ভেক্টর যোগের বেসিকটা শিখে ফেলছি, আগামীকাল গাণিতিক সমস্যা সমাধান হবে। ততক্ষণ পর্যন্ত, আগামীকাল মানে আগামী রবিবার ইনশাআল্লাহ, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।